হাজির হয়ে গেলাম আরও একটি গল্প নিয়ে। আজকের ড্রামার নাম হলো মাই ডেস্কমেট। গল্পটি যেমনই মজার হতে চলেছে, এর সাথে এই গল্পে খুব সুন্দর বন্ধুত্ব দেখানো হয়েছে। হ্যাঁ জানি অনেকেই এটা দেখে ফেলেছ, তবে যারা দেখোনি তারা দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। শুরুতে গল্পের নায়িকা শিয়াকে দেখি। ও চিপস কিনছিল, যেন ওর পছন্দের আইডল জিনহানের 10টি কার্ড জমা করতে পারে আর সেগুলো দিয়ে জিনহানের বড় কার্ডবোর্ড নিতে পারে। এক প্যাকেটে কার্ড পেয়ে ও খুশি হয়ে যায়, কিন্তু তখনই এক চোর দোকানে ঢুকে পড়ে। সবাই তো ভয়ে লুকিয়ে পড়ে। শিয়া লুকিয়ে লুকিয়ে পুলিশের কাছে কল করে, তবে চোর সেটা দেখে ফেলে আর টানাটানির মাঝে চিপসের প্যাকেটটা ফেটে জিনহানের ছবির কার্ডটা নিচে পড়ে যায়। চোর ভুল করে সেটা পাড়াচ্ছিল। শিয়ার তো অনেক রাগ হয়। হ্যাঁ, ওর আইডলের ছবিটা পাড়াচ্ছে আর ইচ্ছে মতো চোরকে ধোলাই করে দেয়। যেহেতু ও 10টি কার্ড জমা করে ফেলেছে, তাই দোকানদার ওকে জিনহানের কার্ডবোর্ডটা দিয়ে দেয়। দুঃখের বিষয় হলো মারামারির মাঝে জিনহানের বোর্ডের মাথাটাই ভেঙে গেছে। অন্যদিকে জিনহানকে দেখি। ও খুবই পপুলার একজন আইডল। আপাতত ও পড়াশোনায় মনোযোগ দিতে চাচ্ছিল, কারণ 2 বছর পর ও ইউনিভার্সিটিতে যাবে। তাই নতুন হাই স্কুলে ভর্তি হওয়ার অ্যানাউন্স করে। ব্যাপারটা ট্রেন্ডিংয়ে চলে আসে। জিনহান কোন হাই স্কুলে ভর্তি হবে। এখানে শিয়া কোনোভাবে গ্লু দিয়ে জিনহানের মাথাটা লাগিয়েছে। সামনে থেকে জিনহান আসছিল। হঠাৎ শিয়া ওর সাথে ধাক্কা খেলে বোর্ডটা আবারও ভেঙে যায়। জিনহান মাস্ক পরে থাকায় শিয়া ওকে চিনতে পারে না আর ওর উপর চিল্লাতে থাকে, তুমি জানো এই বোর্ড পাওয়ার জন্য আমি 100টার বেশি চিপস খেয়েছি, যেটা তুমি আবারও ভেঙে দিয়েছ। এর ভর্তুকি তোমাকে দিতেই হবে। বেচারা ওর থেকে রেহাই পাচ্ছিল না। ঠেকায় পড়ে ও নিজের মাস্কটা খোলে। ওকে দেখে তো শিয়া পুরো অবাক। ও এক্সাইটেড হয়ে চিল্লাতে থাকে আর উল্টাপাল্টা বকতে থাকে, তুমি আমার অনেক বড় ফ্যান, আমি তোমার আইডল। দেন নিজেকে ঠিক করে বলে, না না, আমি তোমার বড় ফ্যান, একটা অটোগ্রাফ দিবে। জিনহান ওকে অটোগ্রাফ দিতেই যাচ্ছিল। এর মাঝে অনেক রিপোর্টার ওর পিছু পড়ে যায়, এজন্য ও পালাতে থাকে। কিন্তু ওই বোর্ডের গ্লু ওর শার্টে লেগে গেছে। শিয়া তো বোর্ড নেয়ার জন্য ওর পিছু ছুটতে থাকে। জিনহান এখানের কিছুই চেনে না, তাই শিয়া ওকে লুকানোর জন্য এক জায়গায় নিয়ে যায়। রিপোর্টাররা জিনহানকে না পেয়ে চলে যায়। ওরা এক ফার্মে লুকিয়েছে। এখানে এত হাঁস দেখে ভয়ে জিনহানের অবস্থাই খারাপ হয়ে যায়। শিয়া বলে, আরে এগুলো কিছুই করে না, দেখো কত কিউট। জিনহান তো ভয়ে মরেই যাচ্ছিল। একটু পর জিনহানের ম্যানেজার এখানে চলে আসে। যাওয়ার আগে শিয়া ওকে বোর্ডটা দিয়ে যেতে বলে। জিনহান সেটা খুলতে না পেরে নিজের জ্যাকেট সহকারেই ওকে বোর্ড দিয়ে চলে যায়। শিয়া তো খুশি হয়ে যায়। পরদিন শিয়া খুশি খুশি স্কুলে যায়। তখনই কেউ ওকে লিটল কিংকং বলে ডাকে। আসলে ও হলো শ্যাংজি, স্কুলের ব্যাড বয়। স্কুলের নিয়ম কানুন একদমই মানে না। ও বাস্কেটবল খেলায় খুবই দক্ষ, সাথে ওর পরিবার অনেক ধনী। শ্যাংজি আর শিয়া ছোটবেলা থেকে বন্ধু। এর সাথে সাথে শ্যাংজি ওকে অনেক জ্বালায়। ও সবসময় শিয়াকে আজব আজব উপহার দেয়, যেমন বিড়ালের খাবার, আয়রন বল, এমনকি ইট। শিয়া তো রেগে ইট নিয়ে ওকে মারার জন্য দৌড়াতে থাকে। এ সময় স্কুলে এন্ট্রি হয় বিউটি ক্লাবের মেম্বার লীলা। লীলা আর শ্যাংজিরও সারাদিন ঝগড়া লেগেই থাকে। শ্যাংজি ক্লাসে এসেও শিয়াকে জ্বালাতে থাকে। এ সময় ক্লাস টিচার মিস চ্যান জিনহানকে নিয়ে ক্লাসে আসে। হ্যাঁ, সুপারস্টার জিনহান ওদের ক্লাসেই ভর্তি হয়েছে। ওকে দেখে তো পুরো ক্লাস অবাক, স্পেশালি শিয়া। ওর হাত থেকে আয়রন বলটা শ্যাংজির পায়ে পড়ে। ব্যথায় ওর অবস্থাই খারাপ হয়ে যায়। শিয়া তো এক নজরে জিনহানকেই দেখছিল। জিনহান ওকে চিনতে পারে। যেহেতু শিয়ার পাশের সিটটা খালি ছিল, মিস চ্যান জিনহানকে শিয়ার পাশেই বসতে বলে। শিয়া তো অনেক খুশি। ওর পছন্দের আইডল ওর ক্লাসমেট, এর সাথে ওর ডেস্কমেটও হতে চলেছে। ম্যাম গেলে এক মেয়ে এসে ওর থেকে অটোগ্রাফ চায়।
জিনহান সোজা নিষেধ করে দেয়, যেটা সবার কাছে খুবই রুড লাগে। ওকে কথাও শোনাতে থাকে, দাঁড়িয়ে বলে ও আমাদের ক্লাসমেট, তাই ওকে ক্লাসমেটের মতোই ট্রিট করো। ও যদি একজনকে অটোগ্রাফ দেয় সবাইকে দিতে হবে, এতে ওরই কষ্ট হবে। শ্যাংজি তো বসের অ্যাটিটিউড নিয়ে মেয়েটার জন্য সাইন করতে বলে। জিনহান বলে, কে তুমি? শ্যাংজির চামচারা মানে ওর বন্ধুরা বলে, শ্যাংজি হলো স্কুলের বস, তোমাকে ওর সব কথা শুনতে হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। জিনহান বলে, আমি আজেরা কথা মাথায় রাখি না। এসব শুনে তো শ্যাংজির অনেক রাগ হয়, ও খুবই লজ্জাও পাচ্ছিল। ওর বন্ধুরা কোনোভাবে ওকে শান্ত করে। এরপর ওদের ম্যাথ ক্লাস শুরু হয়। জিনহানের কাছে বই ছিল না, শিয়া ওকে নিজের বইটা দেয়, যেখানে এই ছবিটা লাগানো ছিল। ও জলদি সেটা লুকিয়ে ফেলে। ক্লাস টাইমে শিয়া ভ্যা ভ্যা করে ওকেই দেখছিল, আর বারবার ওকে গতকালের ঘটনা মনে করানোর চেষ্টা করছিল। জিনহান তো ইচ্ছে করে ওকে না চেনার ভান ধরছিল, আর চিল্লিয়ে ওকে চুপ থাকতে বলে। ম্যাম তো ভুল বুঝে নেয়, উনি ভাবে জিনহান ওনাকে চুপ হতে বলেছে। শিয়া ওনাকে বোঝাতে যায়, যার ফলে ম্যাম ওদের দুজনকেই ক্লাস থেকে বের করে দেয়। শিয়া বাহিরে এসে ওকে বারবার সরি বলতে থাকে। জিনহান বারবার ওর থেকে দূরে সরছিল। শিয়া তো পক পক করেই যাচ্ছিল। জিনহান খুবই বিরক্ত হয়। একে তো ওর কারণে স্কুলের প্রথম দিনই বেচারা শাস্তি পেয়ে গেল, এর উপর কথা বলেই যাচ্ছে। তাই আবারও ওকে চুপ থাকতে বলে, আর কথা বলতেই নিষেধ করে। লাঞ্চ টাইমে জিনহান যে নুডলসটা নেয়, সব মেয়েরা সেটা নিয়ে শেষ করে ফেলে, যার ফলে শ্যাংজি ওর পছন্দের নুডলসটাই পায় না। জিনহান নতুন ছিল, তাই ওর কাছে ক্যান্টিনের কার্ড ছিল না, এজন্য শিয়া ওর সাহায্য করে। জিনহান ফ্রিতে কিছু নিতে চাচ্ছিল না, তাই ওকে টাকা দিয়ে দেয়। শিয়াও সেটা রেখে দেয়, কারণ এটাতে জিনহানের স্পর্শ আছে। সব মেয়েরা তো জিনহানকেই দেখছিল। শিয়া এসে ওর কাছে বসতেই যাচ্ছিল, তবে শ্যাংজি ওকে দূরে সরিয়ে দেয়। শ্যাংজি কোনোভাবে নুডলস জোগাড় করেছে। জিনহান যেটাই ধরতে যায় ও সেটা পুরোটাই নিয়ে নেয়। ও সব মশলা নুডলসে মিশিয়ে ফেলেছে, যেটা খেয়ে ওর অবস্থাই খারাপ হয়ে যায়। জিনহান তো ওর উপর হাসে, খেতে না পারলে ফেলে আসতে পারো, কেউ তোমার মজা নিবে না। শ্যাংজি তো ওর কাছে হারবে না, ফলে না চাওয়া সত্ত্বেও ও সবগুলো খেয়ে নেয়। শ্যাংজির এই কাজ দেখে লীলার রাগ হয়, হয়তো ও শ্যাংজিকে পছন্দ করে। ল্যাবে জিনহান আসলে শিয়া আবারও পাগল হচ্ছিল। শ্যাংজি ওকে জিনহানের দিকে তাকাতে নিষেধ করে, মনে হচ্ছিল শ্যাংজি শিয়াকে পছন্দ করে। শিয়া তো জিনহানকে কোনো কাজই করতে দিচ্ছিল না, তুমি বসো আমি করছি। আর সে উল্টাপাল্টা কেমিক্যাল মিশিয়ে পুরো ল্যাব ধোয়াতে ভরিয়ে ফেলে, যে কারণে স্যার ওদের দুজনকেই শাস্তি দেয় পুরো ল্যাব পরিষ্কার করার জন্য। শিয়া বলে, তোমার করা লাগবে না, আমি করছি। এই চক্করে ও জিনহানের গায়ে গিয়েই পড়ে। জিনহান নার্ভাস হয়ে দূরে সরে যায়, আমার থেকে দূরে থাকো তুমি। স্কুল শেষে শিয়া মন খারাপ করে বাড়ি আসে। একটু পর জিনহানও সেখানে আসে। আমরা জানতে পারি জিনহান শিয়াদের উপরের ফ্লোরেই থাকে, কিন্তু এ ব্যাপারে ওরা কেউই এখনও কিছুই জানে না, কারণ জিনহানের ম্যানেজার নিজের নামে ঘরটা ভাড়া নিয়েছে। শিয়া তো রুমে এসে জিনহানের দেয়া টাকাটা যত্ন করে রেখে দেয়। ম্যানেজার জিনহানের জন্য খাবার অর্ডার করেছে, যেটা ভুল করে শিয়াদের ঘরে চলে আসে। শিয়ার মা ওকে বলে এটা উপরে দিয়ে আসতে। ওনার সাথে জিনহানের ম্যানেজারের দেখা হয়েছিল, তো উনি ভেবেছে সেই লোকই উপরে থাকে। এজন্য শিয়া সেখানে গিয়ে আঙ্কেল আঙ্কেল বলে ডাকতে থাকে। দুজন একসাথে দেখার চেষ্টা করছিল, ফলে জিনহান ওর চেহারা দেখতে পায় না। শিয়া খাবারটা রেখে চলে যায়। ঘরে আসলে ওর অনলাইন ফ্রেন্ড ওকে মেসেজ করে। ওরা দুজনই জিনহানের ফ্যান। ওরা এখনও একজন আরেকজনের সাথে দেখা করেনি। যখন জানতে পারে জিনহান শিয়ার স্কুলে ভর্তি হয়েছে, ওকে অনুরোধ করে একটা অটোগ্রাফ নিয়ে দিতে। শিয়া তো চিন্তায় পড়ে যায়। পরদিন স্কুলে যাওয়ার সময় শিয়া জিনহানকে দেখে খুশি খুশি ওর পিছু করতে থাকে। জিনহান পেছনে ঘুরলে ও জলদি লুকিয়ে পড়ে। জিনহান ভাবে কেউ ওকে ফলো করছে, তাই ও ম্যানেজারকে ব্যাপারটা জানায়
আর লুকিয়ে পড়ে। শিয়া আর ওকে খুঁজে পায় না। পেছন থেকে জিনহান ওর কাঁধে হাত রাখলে শিয়া ভাবে কে না কে, আর ওকে ধরে উল্টায় ফেলে দেয়। ও যখন দেখে এটা তো জিনহান, ও ঘাবড়ে যায় আর বারবার ওকে সরি বলে। জিনহান জলদি স্কুলে চলে যায়। শিয়া যখন স্কুলে পৌঁছায়, মেয়েরা ওকে অনেকগুলো উপহার দেয় জিনহানকে দেওয়ার জন্য। শিয়া সেগুলো নিয়ে ওকে দেয়। এক ড্রোন জিনহানের ছবি তুলছিল। শিয়া জলদি পর্দা লাগিয়ে দেয়। ও বলে, আমি সব কিছুর জন্য সরি, আমার উপর আর রেগে নেই তো তুমি? জিনহান উপর থেকে বলে, না না, একদমই রেগে নেই। শিয়া ওকে কত জ্বালিয়েছে, ও তো এত সহজে সেগুলো ভুলবে না। ক্লাসে শিয়া ঘুমাচ্ছিল। ম্যাম সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করে। জিনহান ওর কানে কানে বলে, কেউ কি আমার অটোগ্রাফ চায়? এটা শুনে শিয়া লাফিয়ে বলে, হ্যাঁ আমি। ম্যাম ভাবে ও হয়তো প্রশ্নের উত্তর দিতে চায়। শিয়া তো কিছু পারে না। ক্লাসে ডিস্টার্ব করার জন্য ম্যাম ওকে ক্লাস থেকেই বের করে দেয়। এরপর পরীক্ষার দিন। শিয়া আর শ্যাংজি তো কিছুই পারে না, এজন্য ওরা পাশ থেকে দেখে দেখে লিখছিল। জিনহান ওকে ফাঁসানোর জন্য ওর খাতায় জোরে শব্দ করে, ফলে ম্যাম ওদের দিকে তাকায়। প্রথমবার শিয়া বেঁচে যায়। শিয়া যখন বই দেখে দেখে লিখছিল, জিনহান তখন পেজ যাওয়ার বাহানায় ম্যামকে ডাকে। শিয়া তো ভয় পেয়ে ওর হাত থেকে বইটাই পড়ে যায়। আর কি, ম্যাম ওকে ক্লাস থেকে বের করে দেয়। শ্যাংজি ওর মজা নিচ্ছিল। ম্যাম ওকেও ধরে। ও তো এমনভাবে চিটিং করেছে, যার খাতা দেখে লিখেছে নিজের খাতায় তার নামটাই লিখে রেখেছে। আর কি, ওকেও বের করে দেয়। শ্যাংজি বুঝতে পারে জিনহান ইচ্ছে করে ওদেরকে ফাঁসিয়েছে। শিয়া তো একদম জিনহানের অন্ধ ভক্ত ছিল। জিনহান কিছুই করেনি, আর ওকে কেন বকছ? দোষটা তো আমাদের, আমরা চিটিং করেছি। লাঞ্চ টাইমে জিনহান যখন জানতে পারে শিয়া ড্রামস্টিক অনেক পছন্দ করে, জিনহান ওকে জ্বালানোর জন্য সবগুলো নিয়ে নেয়। ফলে বেচারিকে এজন্য শুধু স্যুপ খেতেই হয়। পিটি ক্লাসে সবাই এক্সারসাইজ করছিল, তবে জিনহান সাইডে বসেছিল। ওর হয়তো কোনো সমস্যা আছে। মেয়েরা গ্রিপ স্ট্রেংথ করছিল। শিয়া তো সেখানে হাইয়েস্ট স্কোরে পৌঁছে যায়। সবাই ওর শক্তি দেখে অবাক হয়ে যায়। জিনহানও অবাক হয়। ও একা একা ভাবছিল, হ্যাঁ শিয়া বোকা, তবে ভাবিনি এতটা শক্তিশালী হবে। শিয়া এসে বলে, আমি এর জন্য অনেক প্র্যাকটিস করেছি। ওকে এভাবে দেখে তো জিনহান কিছুক্ষণ ওর দিকে তাকিয়েই থাকে, আর উঠতে গিয়ে টুস করে ওরা বাড়ি খেয়ে যায়। শিয়া ওকে বলতে থাকে, ছোটবেলা থেকে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস শিখে এসেছি, কারণ আমার বাবা একজন ক্যারাটে মাস্টার, আমাকেও ক্যারাটে শিখিয়েছে। তুমি তো আমার থেকেও অনেক হার্ডওয়ার্ক করো। ওর কথাবার্তা আচার আচরণ দেখে জিনহানের মনটা ভালো হয়। পরদিন তো ক্লাসে এসে জিনহান ওকে কিছু অটোগ্রাফওয়ালা ফটো কার্ড দিয়ে বলে ক্লাসের সবাইকে সেগুলো দিতে। শিয়া তো অনেক খুশি হয়ে যায়। সবাইকে দেওয়ার পর ওর মনে পড়ে আরেকটাও তো লাগবে ওর অনলাইন ফ্রেন্ডের জন্য, তবে জিনহান আর দিতে নিষেধ করে। এজন্য শিয়া নিজেরটাই ওর অনলাইন ফ্রেন্ডকে দেওয়ার ডিসাইড করে। বাড়ি আসলে মা ওকে অনেকগুলো বালতিতে পানি ভরতে বলে, কারণ একটু পরই এই এলাকার পানি চলে যাবে। ওদিকে জিনহান গোসল করছিল, এর মাঝে পানি চলে যায়। ও ম্যানেজারকে কল করে। ম্যানেজারও গোসল করছিল। উনি শিয়ার মাকে কল করে, কারণ শিয়ার মা এই বাড়ির এজেন্ট। উনি বলে নোটিশে দেয়া হয়েছিল রাত 8টায় পানি চলে যাবে। ম্যানেজার বলে, আমরা তো দেখিনি, তবে এখন পানি লাগবে। এজন্য মা শিয়াকে বলে 2 বালতি পানি উপরে দিয়ে আসতে। শিয়া গিয়ে ডোরবেল বাজায়। জিনহান আসতে গিয়ে পড়ে ব্যথা পেয়ে যায়। প্রথমে তো জিনহান ওকে দেখতে পায় না। ও যখনই দরজা খোলে দুজনকে দেখে পুরো অবাক। তুমি এখানে? শিয়া বলে, আমি তো নিচে থাকি, পানি দিতে এসেছি। জিনহান আরও অবাক। শিয়া তো খুশি হয়ে পানি ওর ঘরে নিয়ে যায়। আমি তোমার সাহায্য করে দেই। ও বলে, দরকার নেই, থামো, তোমার কোনো সাহায্য লাগবে না, আর ওকে ঘর থেকে বের করে দেয়। জিনহান যখন পানির বালতি তুলতে যায়, ও বুঝতে পারে না, শিয়ার সাহায্য নিলেই ভালো হতো। এদিকে শিয়া তো ঘরে এসে খুশিতে মরেই যাচ্ছিল। ওর পছন্দের আইডল ওর ঘরের উপরে থাকে।
সকালে ঘুম থেকে উঠে ওর পাগলামো আরও বেড়ে যায়। এভাবে জিনহানের শব্দ শোনার চেষ্টা করে। সকাল সকাল জগিংয়ে বের হয়ে পড়ে। যদি একটু জিনহানের সাথে দেখা হয়, বাবা মা ওর আচরণে অবাক হয়। ওনারা গ্রোসারি শপিংয়ে যাচ্ছিল, সাথে ওকেও যেতে বলে। ওর তো একদমই যেতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু যখনই এখানে জিনহানকে দেখে ও খুশি খুশি জিনহানের কাছে চলে আসে। জিনহান তো ওকে দেখে জলদি জলদি শপিং করে যাওয়ার চেষ্টা করে। শিয়া তো ওর পিছুই পড়েছিল। বাবা মা ওকে বাড়ি ফিরতে বলে। শিয়া বাহানা করে জিনহানের কাছে চলে আসে। ও তো জিনহানের জিনিসপত্র নিতেও সাহায্য করে। ও খেয়াল করে জিনহানের সর্দি লেগেছে, এজন্য ও জলদি ঘরে এসে কিছু ঔষধ নিয়ে জিনহানের কাছে যায়। এ সময় জিনহান খাবার বানাচ্ছিল। শিয়ার সাথে কথা বলতে গিয়ে ওর খাবারই পুড়ে যায়। ও একদমই খাবার বানাতে পারে না। শিয়া ছোটবেলা থেকেই রান্না বান্না পারে। ও সুন্দর করে জিনহানের জন্য খাবার বানিয়ে দেয়। শিয়া নিজের নাম্বারটাও ওকে দিয়ে যায়, দরকার পড়লে আমাকে কল করো। ওর এমন আচরণ জিনহানের ভালোই লাগে। ও শিয়াকে ধন্যবাদ বলে ঔষধের জন্য। এর সাথে নিজের একটি অটোগ্রাফওয়ালা ছবি শিয়াদের দরজাতেও রেখে আসে। শিয়া তো অনেক খুশি। পরদিন ও আবারও জিনহানের জন্য খাবার বানিয়ে দেয়। জিনহানও খুশি হয়। পরের দৃশ্যে জিনহান একটি অ্যাড শ্যুটে যায়। ডিরেক্টর একটু খিটখিটে স্বভাবের ছিল। শ্যুট পছন্দ হচ্ছিল না, ফলে ওকে অনেকগুলো কফি খেতে হয়, যে কারণে শেষে ওর বমিও হয়। লীলাও এখানে ছিল। ওর স্বপ্ন নায়িকা হওয়ার, আপাতত ছোটোখাটো রোল করছে। জিনহানকে এভাবে দেখে ও অবাক হয়। লীলা স্কুলের রেডিও স্টেশনেরও মেম্বার ছিল। ওর এক সিনিয়র ওকে বলে জিনহানকে রেডিও স্টেশনে জয়েন করাতে। লীলা যখন জিনহানকে এ ব্যাপারে বলে, ও সোজা নিষেধ করে দেয়। লীলার অনেক রাগ হয়। ব্যাপারটা ওর ইগোতে লাগে। এজন্য ও ওর বিউটি ক্লাবের মেম্বারদের সাথে প্ল্যান করে জিনহানকে শিক্ষা দেয়ার। খবরটা শিয়া জানতে পারে আর ওদের উপর নজর রাখতে থাকে। ও দেখে বিউটি ক্লাবের মেয়েরা জিনহানের মজা নেয়ার জন্য জিনহানের বমি করার ছবি দেয়ালে লাগিয়ে রেখেছে। প্রিন্সিপালকে আসতে দেখে ওরা জলদি সেগুলো শিয়ার হাতে দিয়ে পালিয়ে যায়, যার ফলে ওনারা ভেবে নেয় শিয়াই এসব করেছে। শিয়া সবাইকে বোঝানোর চেষ্টা করে আমি কিছুই করিনি, তবে কেউই ওর কথায় বিশ্বাস করে না। জিনহানও ওর উপর রাগ দেখায়। স্কুল শেষে বিউটি ক্লাবের মেয়েরা ওকে আটকায় আর ওদের কাজে বাধা দেওয়ার জন্য ওকে বকা লাগায়। লীলা বলে, যা হয়েছে এখন জিনহান তোমাকে এন্টি ফ্যান ভাববে, তাই আমাদের সাথে হাত মিলিয়ে নাও। শিয়া বলে, কখনোই না, আমি ওর বড় ফ্যান। তখনই এখানে জিনহান চলে আসে। আমি ভালো করেই জানি ও সকল পোস্টার তোমরাই লাগিয়েছ আর শিয়াকে ফাঁসিয়েছ। ও তো অনেকগুলো আইনের নিয়ম কানুন শুনিয়ে দেয়। ওরাও ভয় পেয়ে চলে যায়। শিয়া তো খুশি হয়ে যায়। জিনহান ওকে বিশ্বাস করেছে আর জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে আমি ওই পোস্টারগুলো লাগাইনি? জিনহান বলে, তুমি অতটাও স্মার্ট না যে ও সকল কাজ করতে পারবে। শিয়া ওর কথায় কষ্ট পায় না আর একসাথে বাড়ি চলে আসে। সন্ধ্যায় ও যখন এক কাজে জিনহানের কাছে আসে, জিনহান বলে, তুমি কি আমাকে সাহায্য করবে স্টেক বানাতে? শিয়া আজও সুন্দর করে ওকে খাবার বানিয়ে দেয়। জিনহান ওকে ওর সাথেই খেতে বলে। শিয়া তো অনেক খুশি হয়। ও জিনহানের পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। জিনহানের সাথে একটা ম্যাথমেটিক্স গেমও খেলে। জিনহান সেখানে জিতে যায়। ও কিছুই পারে না। শিয়া ভাবে, ও কতটা মেধাবী আর আমি কতটা বোকা। পরদিন ওদের পরীক্ষার রেজাল্ট আসে, যেখানে শ্যাংজি হয়েছে লাস্ট, শিয়া হয়েছে সেকেন্ড লাস্ট, আর পুরো ক্লাসে জিনহান হয়েছে প্রথম। শিয়ার তো নিজের রেজাল্ট নিয়ে কোনো চিন্তাই নেই। ও জিনহানের জন্য খুশিতে লাফাতে থাকে। ওর অনেক প্রশংসাও করে। হ্যান্ডসাম হওয়ার সাথে সাথে তুমি অনেক মেধাবীও। একটু পর শিয়া কোথাও থেকে খবর পায় ওদের ক্লাসের ছাত্রছাত্রীদের নাম্বার মোতাবেক আলাদা করে দেয়া হবে। শিয়ার তো মনটাই খারাপ হয়ে যায়। তাহলে তো ও জিয়ানের থেকে আলাদা হয়ে যাবে। শ্যাংজি খুশি হয়, আমার কি, আমরা তো একসাথেই থাকব। শিয়া এ ব্যাপারে ক্লাস টিচারের সাথে কথা বলে। উনি জানায় এমন কিছুই ডিসাইড করা হয়নি, তবে এবারের মান্থলি পরীক্ষায় রেজাল্ট অনুযায়ী সিট চেঞ্জ করা হবে।
যে লাস্ট হবে তাকে বসানো হবে রোল 1-এর সাথে, যে সেকেন্ড লাস্ট তাকে বসানো হবে রোল 2-এর সাথে। এটা শুনে তো শিয়া আর শ্যাংজি দুজনই চিন্তায় পড়ে যায়। শ্যাংজি ভাবে, তাহলে কি আমাকে জিনহানের সাথে বসতে হবে? না, এটা কখনোই হতে পারে না। শিয়ার মাথায় এক আইডিয়া আসে। ও ভাবে, জিনহান তো প্রথমই হবে, আমি যদি কোনোভাবে লাস্টে আসতে পারি তাহলে জিনহানের সাথেই বসতে পারবো। ও প্ল্যান করে শ্যাংজিকে পড়ানোর। শ্যাংজি কিছুটা ভালো নাম্বার পেলে ও লাস্টে আসতে পারবে। প্রথমে ও শ্যাংজিকে কিছু মোটিভেশনাল কথাবার্তা শোনায়, আমরা একসাথে পড়ে আমাদের রেজাল্ট ভালো করব, যেটা পুরো মিথ্যে কথা ছিল। এরপর থেকে ও শ্যাংজিকে পড়াতে থাকে, যদিও সে নিজে কিছুই পারে না। আর ওদের একসাথে দেখে এবার জিনহানের খারাপ লাগে, মানে সে জেলাস হচ্ছিল। ও তো জানেই না শিয়া এসব করছে ওর সাথেই বসার জন্য। এখন সব সময়ই ওরা একসাথে ছিল, এসব দেখে লীলাও জেলাস হয়। জিনহান দেখে শিয়া অঙ্কে অনেক ভুল করছে, এজন্য ও রাত জেগে অঙ্কের নোটস বানিয়ে শিয়াকে দেয়। শিয়া তো খুশি হয়। স্কুলে এসে আবারও ও শ্যাংজিকে পড়াতে থাকে। ক্লাস টিচার ওদের বলে, তোমাদের মাঝের একজনকে ডিসিপ্লিন মেম্বার হতে হবে, যে সবার ডিসিপ্লিন রেকর্ড করবে। এসব শুনে শ্যাংজির মাথায় এক আইডিয়া আসে। ও ম্যামকে বলে, এর জন্য তো জিনহান সবার চেয়ে ভালো হবে, কারণ ও সব কিছু মেনে চলে, ওই এই কাজের জন্য যোগ্য। শ্যাংজি এটা এজন্য করল যেন জিনহান কাজে ব্যস্ত থাকে আর শিয়ার থেকে দূরে থাকে। জিনহানও এতে রাজি হয়ে যায়। পরদিন থেকে ও নিজের কাজ শুরু করে। এর ফলে শ্যাংজি বেশি ঝামেলায় পড়ে, কারণ শ্যাংজি প্রতিদিন দেরি করে স্কুলে আসে, বাড়ি কাজ করে না, ক্যান্টিনের লাইন ভেঙে মাঝে দিয়ে ঢুকে যায়। জিনহান এসব কিছু নোট করছিল। যে ছাত্র ছাত্রী বেশি নিয়ম ভাঙে তার বেশি নাম্বার কাটা হয়। এটা দেখে তো শিয়া চিন্তায় পড়ে যায়। এমনটা হলে তো শ্যাংজির নাম্বার সবার চেয়ে কমে যাবে। এজন্য এখন থেকে শ্যাংজি কোনো ভুল করার আগেই শিয়া ওকে থামাতে যায়। একদিন শ্যাংজি স্কুল বাঙ্ক করতে যাচ্ছিল। শিয়া ওকে থামাতে গেলে স্যার ওদেরকে দেখে ফেলে, ফলে স্যার ওদেরকে বকা লাগায়। কিন্তু প্রিন্সিপাল ওদেরকে কোনো শাস্তি না দিয়ে শ্যাংজির দলকেই ডিসিপ্লিন মেম্বার বানিয়ে দেয়। আসলে জিনহানি প্রিন্সিপালকে এই আইডিয়াটা দিয়েছে। ওরা তো অবাক। স্কুলের সবাই শ্যাংজিকে চেনে, যে সবচেয়ে বেশি নিয়ম ভাঙে সেই যদি সবাইকে নিয়মের ব্যাপারে শেখায় তাহলে তো সবাই ওর দেখা দেখি নিজেরাও ভালো হওয়ার চেষ্টা করবে। পরদিন থেকে শ্যাংজি নিজের কাজ করছিল, যেটা করতে ওর ভালোই লাগছিল। শ্যাংজির মাথায় এক আইডিয়া আসে। ও ক্লাসের দ্বিতীয় টপার দোদোর কাছে যায়। জিনহান আসার আগে ক্লাসে দোদোই প্রথম হতো। ও দোদোকে অনেকগুলো বই দেয়, তোমাকে যেভাবেই হোক জিনহানকে হারাতে হবে। দেখতে দেখতে ওদের পরীক্ষার দিন চলে আসে। শিয়া দোয়া করছিল যেন জিনহান প্রথম হয় আরও লাস্ট হয়। এজন্য ও ইচ্ছে করে ভুলভাল উত্তর দাগাচ্ছিল। পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় জিনহানের মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছে। বাড়ি এসেও ও দেখে এক স্টকার ওর বাড়ি পর্যন্ত চলে এসেছে। জিনহান ঘাবড়ে যায়। এর উপর ওর ম্যানেজারও কাজের জন্য অন্য শহরে গিয়েছে। জিনহান পুরো রাত সিসিটিভি চেক করতে থাকে, ফলে বেচারা ঘুমাতেই পারে না। পরদিন পরীক্ষার রেজাল্ট আসে। দোদো ক্লাসে প্রথম হয়েছে আর জিনহান দ্বিতীয় হয়েছে। শ্যাংজি তো জিনহানের মজা নিতে থাকে। শিয়া যখন দেখে ও সেকেন্ড লাস্ট হয়েছে ও তো খুশিতে লাফাতে থাকে, মানে ও আবারও জিনহানের সাথে বসতে পারবে। আসলে জিনহানি ইচ্ছে করে কিছু ভুল উত্তর দাগিয়েছে যেন শিয়ার সাথে বসতে পারে। আর শ্যাংজি আবারও ক্লাসে লাস্ট হয়েছে, ওর তো অবস্থাই খারাপ হয়ে যায়। যেহেতু বারবার ওর রেজাল্ট খারাপ হচ্ছিল, ক্লাস টিচার ওকে বলে ওর বাবা মাকে ডাকতে। শ্যাংজি বলে, আমি নিজেই তো তাদেরকে 2 মাস দেখিনি, আপনি তাদেরকে আনতে পারলে আমি খুশিই হব। আসলে ওর বাবা মা সবসময় কাজে অনেক ব্যস্ত থাকে, যে কারণে ওর মনটাও খারাপ থাকে। শিয়া ব্যাপারটা বুঝতে পারে, ওর মনটা ভালো করারও চেষ্টা করে, আর দুজনের আবারও দুষ্টুমি শুরু হয়। এরপর ম্যাম এসে সবার সিট চেঞ্জ করে দেয়। শিয়া তো আবারও ওর সাথে বসে খুশি ছিল।
শ্যাংজি না চাওয়া সত্ত্বেও ওকে ক্লাস টপার দোদোর সাথে বসানো হয়। রাতের বেলা জিনহান দেখে আজ ওই স্টকার ওর দরজা খোলার চেষ্টা করছে। সারাটা রাত বেচারা ভয়ে দরজার সামনেই দাঁড়িয়ে থাকে, ঘুমাতেই পারে না। ফলে স্কুলে এসে ওর শরীর খারাপ লাগছিল, আর পিটি ক্লাসের সময় তো ও বেহুশি হয়ে যায়। সবাই জলদি ওকে নার্সিং রুমে নিয়ে আসে। ডাক্তার জানায় ইদানিং হয়তো ও ঠিক মতো ঘুমাচ্ছে না, তাই এমনটা হচ্ছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। শিয়া ওর পাশেই বসেছিল আর ওকে দেখছিল। জিনহান হুঁশে আসলে হঠাৎ ওকে দেখে ভয় পেয়ে যায়। ও ভেবেছে এটা ওই স্টকার। ব্যাপারটা জানতে পেরে শিয়া ডিসাইড করে নেয় এখন থেকে ও জিনহানকে রক্ষা করবে। এজন্য ও মায়ের ফ্রাই প্যান নিয়ে জিনহানের ঘর পাহারা দিতে থাকে। ওর কাণ্ড দেখে জিনহান হাসে। এভাবেই প্রতিদিন শিয়া জিনহানের ঘরের বাহিরে পাহারা দেয়। জিনহান ওকে দেখে খুবই হাসে। প্রথমে ও ধীরে ধীরে বের হয়ে শিয়াকে ভয় দেখায়। দেন দুজন ভেতরে গিয়ে স্টকারের আসার অপেক্ষা করতে থাকে। আজ ওই স্টকার ওর ঘরের দরজা খুলে ফেলে। মেয়েটা ভেতরে ঢুকতেই শিয়া ওকে ধরে ফেলে। মেয়েটা জিনহানকে কথা শোনায়, তোমার ফ্যানের সাথে তুমি এমনটা করছ, সত্যকার ফ্যানরা কখনোই এমনটা করে না। জিনহান মেয়েটাকে পুলিশে ধরিয়ে দেয়। ও দেখে শিয়ার হাতে আঘাত লেগেছে। জিনহান ওর হাতে ঔষধ লাগিয়ে দেয়। শিয়ার তো ওর ব্যথা নিয়ে কোনো চিন্তাই ছিল না। জিনহানকে কাছে পেয়ে ও খুবই খুশি। জিনহান বলে, তুমি কেন নিজের জীবনটা ঝুঁকিতে ফেলেছ? শিয়া বলে, কোথায়, আমি তো শুধু আমার পছন্দের আইডলকে রক্ষা করতে চাচ্ছিলাম। জিনহান বলে, আমি চাই আমার সকল ফ্যানরা আমাকে নিয়ে ভাবার আগে নিজেকে নিয়ে ভাবুক, নিজের খেয়াল রাখুক, নিজেদের স্বপ্নটা পূরণ করুক। এটা শুনে শিয়া আবার আরেক চিন্তায় পড়ে যায়। ও তো জানে না ওর স্বপ্ন কি। পরদিন ও স্কুলে গিয়ে সবার কাছে তাদের স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে যে কে কি হতে চায়। কিন্তু এরপরও শিয়া কিছুই খুঁজে পাচ্ছিল না ও আসলে কি হতে চায়। সারাদিন ঘোরার পর ও জলদি ঘরে আসে আর নিজের পুরনো জিনিসগুলো নামায়। যেখানে ওর ছোটবেলার ডায়েরি ছিল, সেখানে লিখেছিল ও অ্যাস্ট্রোনট হতে চায়। এটা দেখে ও সেই খুশি হয়ে যায়। ও জলদি জিনহানকে এটা জানাতে আসে। জিনহান অবাক। পরদিন থেকে শিয়া ভাবছিল যেভাবেই হোক ওকে অ্যাস্ট্রোনট হতে হবে। এজন্য ও ক্লাসে বসেও সে ব্যাপারে বই পড়তে থাকে, যদিও ও কিছুই বুঝতে পারছিল না। ম্যাম এটা দেখে ওকে ক্লাস থেকে বের করে দেয়। এখানে শ্যাংজি দেখে অ্যাস্ট্রোনটের ব্যাপারে এক সেমিনার হবে। ও শিয়াকে সেখানে নিয়ে যায়, সাথে জিনহানও গিয়েছে। শিয়া তো কিছুই বুঝতে পারছিল না। প্রফেসর জানায় এক কম্পিটিশন হবে, যে জিততে পারবে সে এই স্পেশাল উপহারটা পাবে, যেটা স্পেস রিলেটেড ছিল। জিনহান হাঁ করে সেটা দেখছিল। ব্যাপারটা শিয়া খেয়াল করে। এবার গেম শুরু হয়। সবার অবস্থা খারাপ হলেও শিয়া সেই গেমে জিতে যায়। শেষের দিকে ও পড়ে যেতে নিলে জিনহান আর শ্যাংজি গিয়ে ওকে ধরে ফেলে। শিয়া উপহারটা জিতে জিনহানকে দিয়ে দেয়। জিনহান অবাক হয়, সাথে খুশিও হয়। শিয়া বুঝতে পারে অ্যাস্ট্রোনট হওয়া ওর পক্ষে সম্ভব না। আমি শুধু তোমার ডেস্কমেট হয়েই খুশি আছি। ইউনিভার্সিটিতেও আমি তোমার সাথে পড়তে চাই। জিনহান বলে, তাহলে তো তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। এজন্য আজ থেকেই শিয়া বইয়ের দোকান নিয়ে বসে পড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য। শিয়া তো ভুলভাল ইংলিশ পড়ছিল। জিনহান এসব শুনে ওকে উপরে ডাকে। ও ডিসাইড করে এখন থেকে প্রতিদিন ওকে পড়াবে। জিনহান ওকে যেটাই পড়াতে চায় সেটাতেই ওর সমস্যা থাকে। ওর শুধু খেলাধুলার বিষয়েই ভালো লাগে। ও জিনহানের জিনিসপত্র দেখছিল। জিনহান বলে, তুমি যদি পড়া পারো তুমি এগুলো নিতে পারবে। তবে ও একটাও পারে না, যার ফলে ওকে এগুলো ফিরিয়ে দিতে হয়। পরদিনও ও পড়তে পড়তে বের হচ্ছিল। এ সময় পড়ে যেতে নিলে জিনহান ওকে ধরে ফেলে। এরপর ওরা স্কুলে যেতে থাকে। জিনহান ওকে পড়া জিজ্ঞেস করতে থাকে। তুমি যে কয়টা ভুল জবাব দিবে এর বদলে তোমাকে আমার থেকে এক কদম দূরে যেতে হবে। এমন করতে করতে শিয়া তো ওর থেকে অনেক দূরে চলে যায়, যার ফলে ওদেরকে ফোনে কথা বলতে হয়। অনেক সময় পর শিয়া যখনই কয়েকটা সঠিক উত্তর দিতে পারে ও
ও তো বড় বড় লাফ মেরে জলদি কাছে ফিরে আসে। এর বদলে জিনহান ওকে নিজের একটি ছবি দেয়, যেটা শিয়া গত রাতে নিতে চেয়েছিল। শিয়া তো সবসময় জিনহানের সাথেই থাকে। এসব দেখে শ্যাংজি খুবই জেলাস হচ্ছিল। ডোডো বলে ওদের সম্পর্কটা স্বাভাবিক না। এটা শুনে তো ও সোজা শিয়াকে জোর করে পিটি ক্লাসে নিয়ে আসে। ও শিয়ার পিছুই পড়ে যায়। বলো, তোমার সবচেয়ে ভালো বন্ধু কে, আমি নাকি জিনহান? শিয়া ওর থেকে পালাতে থাকে। ওদের দেখে সবাই বলা বলি করছিল, নিশ্চয়ই ওদের মাঝে কিছু তো আছে। এসব শুনে আবার লীলার ভালো লাগে না। ক্লাসে এসে শ্যাংজি শিয়াকে বলে, কাল তো ছুটি, চলো আমরা গেম খেলতে যাব। জিনহান বলে ও যেতে পারবে না, কারণ আমরা একসাথে পড়ব। আর শিয়া তো ওর সাথেই যাবে। ওর তো রাগ হয়। পরদিন শ্যাংজি শিয়াকে জিনহানের থেকে দূরে রাখার প্ল্যান করেছে। ও শিয়াকে কল করে বলে, আজ আমি জন্মদিন সেলিব্রেট করব, তাই অবশ্যই এখানে আসবে। শিয়া বলে, তোমার জন্মদিন তো আরও কিছুদিন পর। শ্যাংজি বলে, আজ তো ছুটির দিন, তাই আজই সেলিব্রেট করব। শিয়া তো প্ল্যান করেছিল রাতের বেলা জিনহানের সাথে পড়বে, এজন্য না করে দেয়। শ্যাংজি তো নিজের ইমোশনাল ড্রামা শুরু করে। আমার জন্মদিন সেলিব্রেট করার জন্য আমার কাছে কেউ নেই, তুমি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তুমিও আমাকে না করবে? এসব শুনে শিয়াও রাজি হয়ে যায়। আর জিনহানকে মেসেজ করে বলে, আমি আজ তোমার সাথে পড়তে পারবো না। ওদিকে শ্যাংজি তো খুবই খুশি হচ্ছিল। আজ শিয়া জিনহানের সাথে পড়বে না, ও সারাদিন শিয়ার সাথে সুন্দর সময় কাটাবে। শিয়া ওর ঘরে আসে, ওকে একটি হেলমেটও উপহার দেয়, কারণ শ্যাংজি বাইক চালাতে পছন্দ করে। শিয়া ওকে আরেকটি সারপ্রাইজ দেয়, বাকি বন্ধুদেরও ডেকে এনেছে। বেচারার প্ল্যানটাই ভেস্তে যায়। ও তো ভেবেছিল শিয়ার সাথে একা একা সময় কাটাবে। যাই হোক, সব বন্ধুরা মিলে সুন্দর করে ওর জন্মদিন সেলিব্রেট করে, যদিও আজ ওর জন্মদিন ছিল না। পার্টি শেষে শিয়া ছাড়া সবাই বাড়ি চলে যায়। শ্যাংজি ওকে একটি পাজল দেখায়, যেটা ও অনেক দিন ধরে সলভ করেছে। শ্যাংজি ওকে এটা উপরে তুলতে বলে, যার ফলে ওর হাত থেকে সেটা ভেঙে যায়। শ্যাংজি এটা ইচ্ছে করেই করেছে, আর বাহানা করে বলে, এখন থেকে প্রতি সপ্তাহে তোমাকে আমার ঘরে আসতে হবে এটা ঠিক করার জন্য। শিয়াও গিল্টি ফিল করছিল, তাই ওর কথায় রাজি হয়ে যায়। এ সময় জিনহানও এখানে চলে এসেছে। ও অনলাইনে ওদের ছবি দেখেছিল। শ্যাংজি ওকে বলে, এখন থেকে প্রতি সপ্তাহে শিয়া আমার ঘরে আসবে আমার সাথে পাজল ঠিক করার জন্য। এসব শুনে জিনহান জেলাস হয়। চিন্তাতে রাতে ও ঘুমাতেই পারে না। আবারও ছুটির দিন চলে আসে। জিনহান ওর শুটিংয়ের কাজে এসেছে। এখানে আরেক আইডল ছিল, ওর নাম চ্যাং। ওরা দুজন দুজনকে দেখতে পারে না, কারণ চ্যাং ভাবে ও জিনহানের থেকে বেটার, যদিও জিনহান ওর থেকে বেশি পপুলার। অন্যদিকে শিয়া গিয়েছে শ্যাংজির সাথে পাজলটা সলভ করতে। শ্যাংজির কাছে ওর বন্ধুর কল আসে। ওদের কথায় শিয়া জেনে ফেলে শ্যাংজি ইচ্ছে করেই ওকে দিয়ে পাজলটা নষ্ট করেছে। এসব শুনে ও রেগে চলে যায়। শ্যাংজি শিয়ার কাছে মাফ চাইতে আসে। আজ ও জেনে ফেলে শিয়া আর জিনহান একই বিল্ডিংয়ে থাকে। ও তো অবাক হয়। যাওয়ার সময় ও দেখে শিয়ার বিল্ডিংয়ে একটি রুম ফাঁকা আছে, যেটা ভাড়া দেয়া হবে। এজন্য ও নিজের বড় বাড়ি ছেড়ে এখানে ভাড়া থাকতে চলে আসে, যেন ওদের উপর নজর রাখতে পারে। আর ও নিজের কাজে লেগেও পড়ে। সারাক্ষণ ওদেরকে জ্বালাতে থাকে, স্পেশালি জিনহানকে। এরা দুজন তো সেই ঝগড়া করে। রাতের বেলা শ্যাংজি ওর বন্ধুদের নিয়ে বারবিকিউ পার্টি করছিল, আর ভুল করে সেখানে আগুন লাগিয়ে ফেলে। ঘরের তো 12টা বেজে যায়। রুম ক্লিনারও আগামীকাল আসবে। এজন্য শিয়া ওকে বলে, আজকের দিনটা আমাদের ঘরেই থাকো। জিনহান কি আর এটা হতে দিবে? ও শ্যাংজিকে বলে, তুমি আমার ঘরে চলো। শ্যাংজি যেতে রাজিই হচ্ছিল না, তবে শিয়ার কারণে ওকে যেতেই হয়। দুজন তো ছোটোখাটো জিনিস নিয়েও ঝগড়া করছিল। শ্যাংজি ওকে অনেক জ্বালায়। জিনহানও ওকে ছাড়ে না। রাতের বেলা ওকে ভয় দেখায়। ও তো ভয়ে জিনহানের রুমেই চলে আসে। জিনহান এমন নাটক করে যেন ও কিছুই জানে না। শ্যাংজি তো এখন বাথরুমে যাওয়ার সময়ও ওকে নিয়ে যায়, এমনকি ওর রুমেই ঘুমায়। সকালে শিয়া যখন জানতে পারে
ওরা দুজন একই রুমে ঘুমিয়েছে, ও তো খুশি হয়। ও ভাবে ওদের মাঝে বন্ধুত্ব হয়ে গেছে। এরপর শ্যাংজি শিয়াকে নিয়ে স্কুলে যাচ্ছিল। এটা দেখে জিনহান ওর ম্যানেজারকে কল করে আসতে নিষেধ করে আর ওদের পিছুই যেতে থাকে। শ্যাংজি তো রেগে যায়। ওরা দুজন ধাক্কাধাক্কি করতে করতে স্কুলে আসে। এসব দেখে সবাই অবাক। আজ শ্যাংজির বাবা স্কুলে এসেছে। শ্যাংজির কষ্ট হয়, ওর বাবা মা ওকে একদমই সময় দেয় না। বাবা এসেই ওর উপর চিল্লাচ্ছিল ঘর ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য, আর পড়াশোনায় মনোযোগ দিয়ে বাস্কেটবল ছেড়ে দিতে বলে, যেটা নিয়ে বাবা ছেলের মাঝে ঝগড়া লেগে যায়। স্কুল ছুটি হলে সবাই একসাথে গেম খেলতে যায়। জিনহান ওর জন্য একটি টেডি বের করতে চাচ্ছিল। শিয়া এমনিতেই ওর হাত ধরলে জিনহানের আজব অনুভূতি হয়। দুজনই নার্ভাস হয়ে যায়। লীলা শ্যাংজিকে চ্যালেঞ্জ করে করে গেম খেলছিল। আসলে ও শ্যাংজির মনটা ভালো করার চেষ্টা করছিল। লীলা ওকে পছন্দ করে ঠিকই, কিন্তু সারাদিন ওর সাথে ঝগড়া করেই বেড়ায়। নিজের ভালো লাগাটা ওকে বুঝতেই দেয় না। জিনহান এখানে ওকে একটি টেডি বের করে দেয়। শিয়া তো অনেক খুশি। শ্যাংজি এসে বলে, হাহ, আমি তোমাকে 100টা এনে দিব। কিন্তু ও দেখে ওর কার্ড কাজই করছে না। ওর বাবা ওর সকল কার্ড বন্ধ করে দিয়েছে। ওকে ঘরে ফিরে যেতে বলে। শ্যাংজি তো শুধু ওনাদের থেকে সময় চায়। যেহেতু বাবা মা ওকে সময় দেয় না, তাই ও প্রমাণ করে ছাড়বে বাবা মাকে ছাড়াই ও চলতে পারবে। সবার ওর জন্য চিন্তা হচ্ছিল। টাকার অভাবে ও নিজের ঘরটা পরিষ্কার করতে পারে না, যার ফলে ও আজও জিনহানের ঘরে থাকে। খাবার বানাতে গিয়ে এরা দুজন আরেক ঝামেলা পাকায়। শিয়া এসে এসব দেখে। ওরা ডাম্পলিং খেতে চাচ্ছিল। শিয়া ওদেরকে বলে, আমার কাজে সাহায্য করো। পেঁয়াজ কাটতে গিয়ে তো শ্যাংজির অবস্থাই খারাপ হয়ে যায়। শিয়া ওর চোখ পুছে দিলে জিনহান জ্বলে। শিয়া জিনহানের নাক পুছে দিলে শ্যাংজি জ্বলে। আর কি, এখানেও ওদের ঝগড়া শুরু। শিয়া ওদেরকে মারতে থাকে। যাই হোক, ওরা কিন্তু এখানে ভালোই মজা করে। অবশেষে ওদের ডাম্পলিং বানানো শেষ হয়। এ সময় শ্যাংজির কাছে স্কুল কোচের কল আসে। ও খুবই ভালো একটি সুযোগ পায়। বড় এক বাস্কেটবল ম্যাচ হতে চলেছে। এর জন্য ওকে 15 দিনের ট্রেনিংয়ে যেতে হবে। ও তো অনেক খুশি। পরদিন শ্যাংজি ম্যামের কাছে ছুটি নিতে আসে। ম্যাম রাজি হলেও ওর বাবা রাজি হয় না। ফলে বেচারার মনটাই খারাপ হয়ে যায়। শিয়া ওর মন ভালো করার পুরো চেষ্টা করে। আজ আবার শ্যাংজির সত্যি সত্যিই জন্মদিন ছিল। শিয়া আর জিনহান মিলে ওর জন্য একটু সারপ্রাইজের প্ল্যান করে। একসাথে ভালো কিছু সময় কাটায়। শ্যাংজি ওর বাবা মাকে খুবই মিস করছিল। তখনই ওর বাবা ওর সাথে দেখা করতে আসে। উনি ওকে উপহার দেয়, সাথে বাস্কেটবল ট্রেনিংয়ে যেতে দিতেও রাজি হয়ে যায়। কিন্তু এর বদলে এই মাসের পরীক্ষায় ক্লাসে 30 জনের মাঝে ওকে আসতে হবে। বাবা আসাতে ও খুশি হয়, কিন্তু ও আরেক চিন্তায় পড়ে যায়। ওকে তো এখন ভালো রেজাল্ট করতে হবে। এজন্য এবার শ্যাংজিও জিনহানের কাছে পড়তে আসে। ও তো জিনহানকে পাগলই বানিয়ে দিচ্ছিল। দেখতে দেখতে ওদের পরীক্ষা চলে আসে। জিনহানের পড়ানোর ফলে এবার ওরা দুজন আগের থেকে ভালো পরীক্ষা দেয়। রেজাল্ট আসলে দেখা যায় এই প্রথম শিয়া ক্লাসে 40তম হয়েছে, আর শ্যাংজি হয়েছে 30। ওরা তো অনেক খুশি। মানে শ্যাংজি ট্রেনিংয়ে যেতে পারবে। শিয়ার বাবা মা যখন ওর রেজাল্টের ব্যাপারে জানে, ওনারা তো বিশ্বাসই করতে পারছিল না। যেহেতু জিনহানের সাহায্যে ওর রেজাল্ট ভালো হয়েছে, বাবা মা ওকে বলে জিনহানকে ডিনারে ডাকতে। শিয়া ওদের দুজনকেই এখানে ডেকেছে। শিয়া আজ খুব সুন্দর একটা জামা পরে। ওকে খুবই কিউট লাগছিল। জিনহান আর শ্যাংজি তো ওর থেকে চোখই সরাতে পারছিল না। কিন্তু শিয়ার তো অভ্যাস, যখনই কোনো কাজের কথা আসে ও দৌড়ে সেখানে যায়। একদম ছেলেদের মতো আচরণ করছিল, যার ফলে ওর কিউটনেস দূর হয়ে যায়। জিনহান তো খুবই মিষ্টি মিষ্টি আচরণ করে বাবা মায়ের মন জয় করে নেয়। আর শ্যাংজি তো শিয়ার ছোটবেলার বন্ধু, তাই বাবা মা ওর সাথে ঘরের ছেলের মতোই আচরণ করছিল। সবাই একসাথে ভালোই সময় কাটায়। শিয়া ওদেরকে ওর ক্যারাটের দক্ষতাও দেখায়। শিয়ার হাসি খুশি পরিবার দেখে ওরা দুজনই ওদের পরিবারকে মিস করছিল। এ সময় জিনহানের মা ওকে কল করে। ওর মাও শুধু কাজের জন্য ওকে কল করে, এক্সট্রা কিছু জিজ্ঞেসও করে না। মানে এরা দুজনই ওদের পরিবার নিয়ে খুশি নেই। পরদিন শ্যাংজির ট্রেনিং সেন্টারে যাওয়ার দিন চলে আসে। সবাই সুন্দর করে ওকে বিদায় জানায়। কিন্তু
যাওয়ার সময় শ্যাংজির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আজ শ্যাংজির বাবা মা দুজনই ওকে দেখতে আসে। একটু পর ওরাও চলে আসে। জিনহান এখানে ওনাদের বোঝায় ওনাদের টাকা পয়সার চেয়ে শ্যাংজির ওনাদেরকে বেশি প্রয়োজন। শ্যাংজি ওনাদের কতটা মিস করে। যে বাবা ওকে বাস্কেটবল শিখিয়েছে সেই এখন চায় না ও বাস্কেটবল খেলুক। এসবে শ্যাংজি কষ্ট পায়। এগুলো শুনে আজ ওনারা শ্যাংজির অনেক খেয়াল রাখে। অ্যাক্সিডেন্টের কারণে ওকে 2 সপ্তাহ রেস্ট নিতে হবে, যার ফলে ও ওই বাস্কেটবল ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না। তবে বাবা মা আসাতে ওর মনটা ভালো হয়। ওর বন্ধুরা ওর খেয়াল রাখছিল, প্রতিনিয়তই ওকে দেখতে আসছিল। আর একদিন আসার সময় কিছু রিপোর্টার ওদের ফলো করছিল। লুকাতে গিয়ে জিনহান ওর হাতে একটু ব্যথা পেয়ে যায়। শ্যাংজি তো ওর হাতে এত বড় ব্যান্ডেজ করে দেয়। যাওয়ার সময় এক রিপোর্টার ওদের ছবি তুলে ফেলে আর সেটা পোস্ট করে উল্টা পাল্টা লিখে শিয়া নাকি জিনহানের অ্যান্টি ফ্যান, ও নাকি জিনহানের উপর হামলা করেছে, হ্যানত্যান। যে কারণে শিয়া ঝামেলায় পড়ছিল। জিনহান ওকে হেড থেকে বাঁচানোর জন্য অনলাইনে পোস্ট করে শিয়া ওর ছোটবেলার বন্ধু, শিয়া ওর সাথে কিছুই করেনি। এই পোস্ট দেখে তো শিয়া অবাক। আমরা কি সত্যি ছোটবেলার বন্ধু? ও জলদি ঘরে এসে কেজি স্কুলের ছবি বের করে খুঁজতে থাকে এখানে জিনহান কোনটা। ও চিনতে পারছিল না, তাই সোজা জিনহানের কাছে পৌঁছায়। জিনহান তো অনলাইন হেড থেকে ওকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছে। শিয়াকে এতটা খুশি দেখে ও আর শিয়াকে সত্যটা জানায় না। শিয়া অ্যামিউজমেন্ট পার্কে যেতে চাচ্ছিল। জিনহান তো ওর জন্য পুরো পার্কটাই বুক করে নেয়। দুজন একসাথে ভালোই মজা করে। পরদিন শ্যাংজি স্কুলে ফিরে আসে। সবাই ওর জন্য ওয়েলকাম পার্টি রেখেছে। শ্যাংজি তো খুশি হয়। লাঞ্চ টাইমে শিয়া ওকে জানায় জিনহানও আমাদের ছোটবেলার বন্ধু। শ্যাংজি বলে না, ও আমাদের বন্ধু হতেই পারে না, ওর ব্যাপারে আমার কিছুই মনে নেই। ছোটবেলার স্মৃতি মনে করানোর জন্য ওরা এক রেস্টুরেন্টে যায়, যেখানে ওরা ছোটবেলায় খাবার টাবার খেত। ওদের মনে পড়ে ছোটবেলায় ওদের সাথে আরেকটি বাচ্চা ছিল, কিন্তু সে ছেলে ছিল নাকি মেয়ে ছিল ওটা ওদের মনে পড়ছিল না। লীলাও ওদের সাথে খাবার খেতে এসেছে। এই রেস্টুরেন্টে ওদের ছোটবেলার একটা ছবি ছিল। ওরা দেখে ছোটবেলায় তো ওদের আরেক বন্ধু মেয়ে ছিল, মেয়েটা একটু কালো আর মোটা ছিল। এই কথাগুলো শুনে আবার লীলার ভালো লাগছিল না। হয়তো সেই মেয়েটা লীলা, কিন্তু এ ব্যাপারে কেউই কিছু জানে না। এবার জিনহানও শিয়াকে সত্যটা বলে দেয়, আসলে আমরা ছোটবেলার বন্ধু না, সরি তোমাকে মিথ্যে বলার জন্য। শিয়া তো উল্টো খুশি হয়। জিনহান ওকে রক্ষা করার জন্য, ওকে খুশি দেখার জন্য মিথ্যে বলেছে। ও বলে আমি কখনোই ভাবিনি আমার পছন্দের আইডলের এতটা কাছে থাকতে পারবো। জিনহান বলে আমিও ভাবিনি আমার ফ্যানকে আমার বন্ধু বানাবো। বন্ধু কথাটা শুনে শিয়া খুশি হয়ে যায়। পরদিন ওরা স্কুলে এসে জানতে পারে একটা ছেলে কিছুদিন ধরে লীলাকে স্টক করছে, ওকে জিনিসপত্র দিচ্ছে। ওরা দুজন লীলাকে সাহায্য করতে লীলার পিছু করতে থাকে। একটা সময় ওরা সেই স্টকারকে ধরেও ফেলে। আসলে ছেলেটা ওদের স্কুলেরই, ও লীলাকে অনেক পছন্দ করে, এজন্যই এসব করছিল। লীলা ওকে সোজা এসব করতে নিষেধ করে। ছেলেটা চলে যাওয়ার পর লীলা ওদের দুজনকে ধন্যবাদ বলে। শ্যাংজি ওর হাতে একটু আঘাত পেয়েছে, লীলা ওর হাতে ব্যান্ডেজ করে দেয়। পরদিন শ্যাংজি শিয়াকে নিয়ে মুভি দেখতে যেতে চাচ্ছিল। জিনহানও ওদের সাথে যেতে চাচ্ছিল, কিন্তু এর মাঝে জিনহানের কাজ চলে আসে। শ্যাংজি তো খুশিতে জলদি ওকে নিয়ে চলে যায়। হলে ঢোকার আগে ও শিয়ার সাথে সুন্দর একটা ছবি তোলে আর জিনহানকে পাঠায় জ্বালানোর জন্য। শ্যাংজি তো মুভি ছেড়ে ওকেই দেখছিল। আমরা দেখি ক্লাস টিচার মিস চ্যান আর কোচও মুভি দেখতে এসেছে। ওনারা দুজন লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল। শ্যাংজি আর কোচ দুজনই জানতো না এটা হরর মুভি ছিল। দুজনই তো ভয়ে চিল্লাতে থাকে। ম্যাম আর শিয়া তো এই দুই বেটাকে নিয়ে খুবই লজ্জা পাচ্ছিল। ওদিকে জিনহান যখন ওদের একসাথে ছবি দেখে ও খুবই জ্বলে। কাজ শেষে ও সোজা এখানে চলে আসে। এ সময় কিছু ফ্যান্স ওকে ঘিরে ধরে। ওরা কোনোভাবে এখান থেকে বের হয়। শ্যাংজির কাছে ওর বাবার কল আসলে ও চলে যায়। ওরা দুজন এদিক সেদিক ঘুরছিল। জিনহান লুকিয়ে লুকিয়ে ওর ছবি তুলছিল। জিনহান ওর কাছে গিয়ে এমনভাবে ছবি তুলে মনে হবে ও নিজের ছবি তুলছে, আসলে ও শিয়ার ছায়ার সাথে ছবি তুলছিল।
বাড়ি এসে শিয়া সেই ছবিটা দেখে অবাক হয়। পরদিন ও যখন জিনহানকে এটা দেখায়, জিনহান এমন নাটক করে যেন ও মাত্রই এটা বুঝল। শ্যাংজি তো বুঝতে পারে জিনহান ইচ্ছে করেই এমন ছবি তুলেছে। ও তো জিনহানকে শিয়ার থেকে দূরে সরানোর অনেক চেষ্টা করে। একদিন শ্যাংজি জিনহানকে বাস্কেটবল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে। জিনহানও ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এরপর জিনহান প্র্যাকটিস শুরু করে। কম্পিটিশনের দিনও চলে আসে। শ্যাংজি ভাব মারে, আমি তো চোখ বন্ধ করেও জিততে পারবো। জিনহান বলে, ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করেই খেলা হবে। এই ক্ষেত্রে তো জিনহান ম্যাথমেটিক ক্যালকুলেশন করে এসেছে, ফলে ওর একটা গোলও মিস হয় না। আর শ্যাংজি কয়েকটা পারছিল তো কয়েকটা পারছিল না, যার ফলে জিনহানই কম্পিটিশনে জিতে যায়। শিয়া তো ওর জন্য অনেক খুশি হয়। আজ বাড়ি আসলে শিয়া ভুল করে ওর স্টাডি রুমে ঢুকে পড়ে, যেখানে স্পেস নিয়ে অনেক কিছুই ছিল। বুঝাই যাচ্ছে জিনহান অ্যাস্ট্রোনট হতে চেয়েছিল, তবে কোনো কারণে ওর স্বপ্নটা ছেড়ে দিয়েছে। জিনহান চাচ্ছিল না কেউই এ ব্যাপারে জানুক, তাই ও শিয়াকে ঘর থেকে বের করে দেয়। এ সময় ম্যানেজার আসে। ম্যানেজার যখন জানতে পারে জিনহান আজ বাস্কেটবল খেলেছে, উনি তো অবাক হয়ে যায়। কিভাবে? ওর তো শরীর ভালো না। একটা সময় ও এতটাই অসুস্থ ছিল, যার কারণে ওর অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্নটাও ছাড়তে হয়েছে। এসব শুনে শিয়া অবাক হয়। সন্ধ্যায় জিনহানের মা ওর সাথে দেখা করতে আসে আর চিল্লাচিল্লি করছিল ও কেন বাস্কেটবল খেলেছে। আমরা জানতে পারি জিনহান ছোটবেলায় ওর পরিবারের সাথে এখানেই থাকত। ওর বাবা মারা যাওয়ার পর ওদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যার ফলে ওরা অন্য জায়গায় চলে গিয়েছে। আর তখনই শিয়ারা এখানে থাকতে এসেছিল। মা ওকে বলে এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও যেতে। জিনহান রাজি হয় না। এ সময় শিয়া ওর সাথে দেখা করতে আসে। জিনহান চাচ্ছিল না ওর মা জানুক ওর সাথে কারো ভালো বন্ধুত্ব হয়েছে। যদি ওর মা শিয়াকে উল্টাপাল্টা বলে ওকে দূরে সরিয়ে দেয়, এজন্য ও শিয়াকে জলদি তাড়ানোর চেষ্টা করছিল। শিয়া বলে, তোমার অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্নটা পূরণ করতে আমি তোমার সাহায্য করব। এটা শুনে জিনহান রেগে যায় আর ওকে চলে যেতে বলে। মা যখন ওকে জিজ্ঞেস করে কে ছিল ওটা, জিনহান বলে তেমন কেউ না, একটা ফ্যান। এটা শুনে শিয়া খুবই কষ্ট পায়। ও তো ভেবেছে জিনহান ওর ভালো বন্ধু। এ কারণে পরদিন থেকে ও জিনহানকে এড়িয়ে চলার চেষ্টা করে। শিয়ার মনটা খারাপ দেখে শ্যাংজি ওকে ঘোরাতে নিয়ে যায়। এতে শিয়ার মনটা ভালো হয়ে যায়। ও খুবই খুশি ছিল যে শ্যাংজির মতো ভালো একটা বন্ধু পেয়েছে। এখানে ম্যানেজার জিনহানের মনটা খারাপ দেখে জিনহান আর শিয়ার মাঝে সব ঠিক করার জন্য একটা প্ল্যান বানায়। উনি শিয়াকে মিথ্যে বলে, আমাকে এক কাজে যেতে হবে, এর জন্য তুমি কি কিছুদিন জিনহানের অ্যাসিস্ট্যান্ট হতে পারবে? আমি তো আর কাউকে বিশ্বাস করতে পারছি না। শিয়া এজন্য রাজি হয়ে যায়। সাথে ও এটাও ভেবে নেয় ও তো জিনহানকে শিক্ষা দিবেই। পরদিন ও জিনহানকে শুটিং স্পটে নিয়ে আসে। ও ইচ্ছে করে গার্ডদের আটকে দেয়, যেন ফ্যান্সরা জিনহানকে পাগল বানিয়ে দেয়। আসলে এটা ওর স্বপ্ন ছিল। বাস্তবে ও এমন কিছুই করে না, উল্টো জিনহানকে রক্ষা করে। কিন্তু এরপর ওকে একটু জ্বালায়ও। কাজের সময় একটা বক্স শিয়ার গায়ে পড়তে গেলে জিনহান ওকে বাঁচিয়ে নেয় আর ওই দিনের আচরণের জন্য ওকে সরি বলে। শিয়াও এবার ওর ব্যাপারটা বুঝতে পারে, যার ফলে ওদের মাঝে আবারও সব ঠিক হয়ে যায়। পরের দৃশ্যে দেখি কেউ লীলার নামে কথা ছড়িয়েছে। ও ছোটবেলায় কালো মোটা ছিল, সার্জারি করে সুন্দর হয়েছে। সাথে ওর ছোটবেলার ছবিও অনলাইনে পোস্ট করেছে। এই নিয়ে স্কুলের অনেক মেয়েরা, এমনকি বিউটি ক্লাবের মেয়েরাও ওকে কথা শোনাচ্ছিল, অপমান করছিল। লীলার ছোটবেলার ছবি দেখে ওরা চিনতে পারে লীলাই তো ছোটবেলায় ওদের বন্ধু ছিল। এখানে মেয়েরা যখন লীলাকে কথা শোনাচ্ছিল, তখনই ওরা এসে লীলাকে বাঁচিয়ে নেয়। পরদিন নোটিশ বোর্ডে লীলার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত ছবি লাগানো ছিল। বোঝাই যাচ্ছিল লীলা হেলদি ডায়েট, এক্সারসাইজ আর নিজের যত্নের মাধ্যমে এতটা সুন্দর হতে পেরেছে। এতে প্রমাণ হয়ে যায় লীলা কোনো সার্জারি করেনি। শিয়াওকে বলে এই আইডিয়াটা জিনহানের ছিল। লীলা খুশি হয়, ওদেরকে ধন্যবাদ বলে, আর আগে পরে জিনহানকে কথা শোনানোর জন্য ওর কাছে মাফও চায়।
এখান থেকে লীলার সাথেও ওদের ভালো বন্ধুত্ব হয়ে যায়। যেই ছেলেটা লীলার নামে ওসব কথা ছড়িয়েছে, ম্যাম ওকে বকা লাগায়। ছেলেটাও ওর কাছে মাফ চায়। লীলাকে আবারও খুশি দেখে ওরা সবাই খুশি হয়। এই ঘটনার পর লীলা বিউটি ক্লাব ছেড়ে দেয়। যে সকল মেয়েরা ওকে কথা শুনিয়েছিল ওরা আবারও লীলাকে বলে ক্লাবে জয়েন হতে। লীলা নিষেধ করে দিলে ওদের মাঝে তো তুমুল ঝগড়া লাগে, যার ফলে ওই ক্লাসের সাথে ওদের ক্লাসেরও ঝগড়া লেগে যায়। একটা সময় তো ওই ক্লাস ওদেরকে স্পোর্টস কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ করে। শ্যাংজি তো এক পায়ে রাজি হয়ে যায়। এরপর ওরা মিটিং শুরু করে, যেভাবেই হোক ওদেরকে ওই ক্লাসের সাথে জিততেই হবে। সবাই এরপর খেলার প্র্যাকটিস শুরু করে। দেখতে দেখতে কম্পিটিশনের দিনও চলে আসে। একে একে সব খেলাতে ওদের ক্লাসই জিতছিল। এতে ওরা অনেক খুশি। শিয়া দৌড় কম্পিটিশনে হেরেই যাচ্ছিল। তখনই জিনহান এসে সামনে দাঁড়ায়। জিনহানকে দেখে শিয়া আরও জোরে দৌড়াতে শুরু করে, কিন্তু শেষে ও পড়ে যায়। ও ভেবেছে ওরা হেরে গেছে, কিন্তু না, ও ফিনিশ লাইন ক্রস করেছে, মানে এই খেলায়ও ওরা জিতে গেছে। এবার পালা আসে ফাইনাল রাউন্ডের, যেখানে 3 জনের পা বেঁধে দেয়া হয়। অন্য ক্লাস ভালো মতো খেলতে পারলেও ওরা সেটা পারছিল না। শেষে ওরা দুজন শিয়াকে এভাবে ধরে দৌড় মারে, যার ফলে এই গেমেও ওরা জিতে কম্পিটিশনে জিতে যায়। নিয়ম করা হয়েছিল যারা হারবে তারা জিতে যাওয়া ক্লাসের 1 মাসের জন্য চাকর হয়ে থাকবে। তবে শিয়াদের ক্লাস ওদেরকে মাফ করে দেয়, শুধু এটা মনে রাখতে বলে যেন আর কখনোই ওদেরকে নিচু করে না দেখে। যাই হোক, এর ফলে 2 ক্লাসের মাঝের দ্বন্দ্ব মিটে যায়, ওদের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। রাতের বেলা ওদের ক্লাসের সবাই একসাথে খাবার খেতে আসে। জিনহান সুন্দর করে গানও গায়। শিয়া তো এক নজরে ওকেই দেখছিল। ম্যাম এখানে মাতাল হয়ে অনেক কথাই বলে। উনি ওদেরকে কতটা ভালোবাসে, ওদের নিয়ে কতটা চিন্তা করে। পরদিন ম্যামের যখন এসব মনে পড়ে, উনি তো ওদের সামনে খুবই লজ্জা পাচ্ছিল। সবাই তো খুবই মজা পায়, আর গতকালের মতো সবসময় মন খুলেই কথা বলতে বলে। সবাই ওদের ক্লাস টিচারকে খুবই পছন্দ করে। কিন্তু 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 ওদের ক্লাসের রেজাল্ট সব ক্লাসের চেয়ে খারাপ দেখে প্রিন্সিপাল ওদের ক্লাস টিচারকে চেঞ্জ করে দেয়। ওরা যখন এটা জানতে পারে ওরা তো খুবই কষ্ট পায়, আর সবাই মিলে সোজা প্রিন্সিপালের অফিসে গিয়ে আন্দোলন শুরু করে। কিন্তু যখনই এখানে প্রিন্সিপাল আসে সবার আগে শ্যাংজি পালায়, যেটা দেখে বাকিরাও পালিয়ে যায়। ক্লাসে এসে সবাই মিলে তো ওকে বকা লাগায়। যাই হোক, এরপর ওরা সবাই সব জায়গায় প্রিন্সিপালকে জ্বালাতে থাকে যেন ওদের ম্যামকে ফিরিয়ে দেয়া হয়। অফিসে, ক্যান্টিনে, এমনকি ওয়াশরুমেও ওনাকে ছাড়ে না। ওরা বলে, আমরা যদি আমাদের ক্লাসের রেজাল্ট ভালো করতে পারি তাহলে কি আমাদের ম্যামকে ফিরিয়ে দিবেন? প্রিন্সিপালও ওদের এই শর্তটা মেনে নেয়। এরপর থেকে ক্লাসের সবাই ভালো মতো পড়াশোনায় মনোযোগ দেয়, যেন সবার রেজাল্ট ভালো করতে পারে। পরীক্ষা চলে আসে, আর হ্যাঁ, ওরা ওদের প্রিয় ম্যামকেও ফিরিয়ে আনতে সফল হয়। সবাই ওনাকে ফিরে পেয়ে খুবই খুশি। বাড়ি এসে শিয়া জানতে পারে ওর বাবা কোমরে ব্যথা পেয়েছে, যে কারণে উনি কিছুদিন ওনার ক্যারাটে ক্লাস নিতে যেতে পারবে না। কিছুদিনের জন্য সেটা বন্ধ রাখতে হবে। শিয়া বলে, দরকার নেই, আমি বাচ্চাদের শেখাতে পারবো। আসলে ও কিছু টাকা কামাতে চাচ্ছিল যেন জিনহানের জিনিসপত্র কিনতে পারে। পরদিন শিয়া বাচ্চাদের ক্লাস নিতে যায়। বাচ্চারা তো ওর পরীক্ষার রেজাল্টের ব্যাপারে জিজ্ঞেস করছিল। ওরা তো বিশ্বাসই করছিল না শিয়া ক্যারাটে পারে। অন্যদিকে চ্যাংও এখানে আসে ওর নতুন মুভির জন্য ক্যারাটে শিখতে। চ্যাং মাস্ক পরে এখানে আসে। ও শিয়ার কাঁধে হাত রাখতেই শিয়া তো ঘাবড়ে ওকে ধরে উল্টায় ফেলে দেয়। বাচ্চারা তো শিয়ার উপর ইমপ্রেস হয়ে যায়। এরপর শিয়া জানতে পারে এই ছেলে তো এখানে ক্যারাটে শিখতে এসেছে। চ্যাং মাস্ক পরেছিল, এজন্য শিয়া ওকে চিনতে পারে না। চ্যাং এরপর খবর লাগিয়ে জানতে পারে শিয়া জিনহানের ফ্যান, এমনকি ওরা একই স্কুলে পড়ে। এজন্য ও শিয়াকেই ওর ট্রেইনার হিসেবে চুজ করে। শিয়া যখন জানতে পারে যাকে ও টুস করে মেরেছে সে আর কেউ না, আইডল চ্যাং, যে কিনা জিনহানের রাইভাল, ও তো অবাক হয়। যেহেতু চ্যাং ওর বাবার সাথে কন্ট্রাক্টে সাইন করে ফেলেছে, ওর বাবাও এখন অসুস্থ ছিল, তাই শিয়া বাধ্য হয়েই ওর ট্রেইনার হতে রাজি হয়ে যায়।
শিয়াকে চ্যাংয়ের সাথে যেতে দেখে শ্যাংজি জিনহানকে পিঞ্চ মেরে বলে, শিয়া কি তোমাকে ছেড়ে চ্যাংয়ের ফ্যান হয়ে গেছে? জিনহান বলে, তুমি কি এটা দেখছো না শিয়া অন্য একটা ছেলের সাথে গেল? তুমি কি এতে খুশি? এটা শুনে শ্যাংজির মাথায় এবার ব্যাপারটা ঢুকে। ও তো এবার আরও জেলাস হয়। শিয়া এখানে চ্যাংকে অনেক জ্বালায়, ওকে অনেক ভয়ও দেখায়, ইচ্ছে করে ওকে মারেও, যেন চ্যাং ভয়ে চলে যায়। তবে চ্যাংও এত সহজে যাবে না। ও তো চাচ্ছিল শিয়ার ক্লোজ হয়ে জিনহানকে জ্বালাতে। অন্যদিকে এরা দুজন চ্যাংকে নিয়ে খুবই জ্বলছিল, তাই এরা দুজন হাত মিলিয়ে নেয় শিয়াকে চ্যাংয়ের থেকে দূরে সরাতে। পরদিন ওরা দুজনও ট্রেনিং সেন্টারে চলে আসে। চ্যাংকে ছোট করার জন্য শ্যাংজি তো জিনহানের প্রশংসার উপর প্রশংসা করেই যাচ্ছিল। আর কানে কানে ও ক্লিয়ারও করে নেয়, আমি এসব এমনিতেই বলছি, তুমি আবার সিরিয়াস ভেবো না। শিয়া ওদের দেখে অবাক। এরপর ওদের প্র্যাকটিস শুরু হয়। শিয়া জিনহানকে শেখাবে, আর এটা দেখে দেখে শ্যাংজি চ্যাংকে শেখাবে। শিয়া তো খুবই যত্ন সহকারে ভালোবেসে জিনহানকে শেখাচ্ছিল, আর শ্যাংজি ইচ্ছে করে চ্যাংকে মেরে মেরে ভর্তা বানাচ্ছিল, ওকে টর্চার করছিল। শিয়া জিনহানকে নিজের ট্রফিগুলো দেখাচ্ছিল। শিয়া এখনও জানে না ও ভবিষ্যতে কি করবে। জিনহান বলে, তুমি যেহেতু ক্যারাটেতে ভালো, তোমার উচিত এটা নিয়ে সিরিয়াস হওয়া। এটা শুনে শিয়াও খুশি হয়ে যায়। আবারও প্র্যাকটিস শুরু হলে একে একে ওদের মাঝে ঝগড়া লেগে যায়। ওরা এখানে ভালোই মজা করে, কিন্তু হঠাৎ করে জিনহানের শরীর খারাপ হয়ে ও বেহুশ হয়ে যায়। চ্যাং জলদি ওকে গাড়িতে তুলে দেয় আর ওদেরকে বলে, তোমরা জিনহানকে হাসপাতালে নিয়ে যাও, আমি রিপোর্টারদের সামলাচ্ছি। জিনহানের মা এসে শিয়ার উপর চিল্লাচ্ছিল, কেন ওরা জিনহানকে ক্যারাটে শেখাতে নিয়ে গেছে। এখানে ওরা জানতে পারে একটা সময় জিনহানের হার্টে বড় সমস্যা ছিল, যার ফলে ওর একবার সার্জারিও হয়েছিল। তখন থেকেই জিনহান ভারী কোনো কাজ বা দৌড়াদৌড়ি করতে পারে না। এসব শুনে ওদের খারাপ লাগে। ওরা বুঝতে পারে এ কারণেই জিনহান পিটি ক্লাসে এক্সারসাইজ করত না। জিনহান ওর মাকে বোঝানোর চেষ্টা করে, ওর এই অবস্থা কারোর জন্য হয়নি, ও নিজেই সেখানে গিয়েছে। ওর মা এসব মানে না, আর ওকে কিছু না জানিয়েই ওর ম্যানেজারকে বলে ওর স্কুল ঘর সব কিছু চেঞ্জ করে দিতে। পরদিন শ্যাংজি এসে শিয়াকে জিনহানের স্কুল চেঞ্জ করার ব্যাপারটা জানায়। শিয়ার মনটা খারাপ হয়। এর উপর ও জিনহানের সাথে দেখাও করতে পারছিল না। অন্যদিকে চ্যাংয়ের ব্যাপারে ইন্টারনেটে সবাই উল্টাপাল্টা বকছিল। বলা হচ্ছিল চ্যাং নাকি জিনহানকে এত মেরেছে, যার ফলে জিনহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় জিনহান ইন্টারনেটে সব ক্লিয়ার করে যে চ্যাং ওর সাথে কিছুই করেনি। এই ঘটনার পর ওদের মাঝে যে শত্রুতা ছিল সেটা মিটে যায়। এখানে শিয়ার মনটা খারাপ দেখে শ্যাংজি ডিসাইড করে যেভাবেই হোক ওকে জিনহানের সাথে দেখা করাবে। ওরা সবাই এর জন্য ডাক্তার আর নার্স সেজে হাসপাতালে যায়। বডিগার্ডরা ওদেরকে দেখেই চিনে ফেলে এরা কোনো ডাক্তার না। শ্যাংজির সানগ্লাসের কারণেই ওদের এই প্ল্যানটা ভেস্তে গেল। দ্বিতীয় প্ল্যানের আইডিয়াটাও শ্যাংজি দেয়। ওরা বডিগার্ডদের সাথে মারামারি করে তাদের আটকিয়ে রাখে, আর শিয়া কোনোভাবে ভেতরে ঢোকে। জিনহান ওনাদের বলে, একজনকে তো আপনারা আটকাতে পারেননি, এ কারণে মায়ের কাছে আপনাদের বকা শুনতেই হবে, তো বাকিদেরকেও আসতে দিন, আর ব্যাপারটা সিক্রেট রাখুন। ফলে ওনারাও ওদেরকে ভেতরে যেতে দেয়। ওরা আসাতে জিনহান অনেক খুশি হয়। ওরা যাওয়ার পর এক বাচ্চা জিনহানের সাথে দেখা করতে চাচ্ছিল, তবে বডিগার্ড ওকে দেখা করতে দেয় না। শিয়ার কাছে ওর অনলাইন ফ্রেন্ড এর মেসেজ আসে। আসলে ওই বাচ্চাটাই শিয়ার অনলাইন ফ্রেন্ড। ওরা ডিসাইড করে আগামীকাল দেখা করবে। অন্যদিকে জিনহান যখন জানতে পারে ওর মা ওর বাড়ি স্কুল চেঞ্জ করতে বলেছে, ও খুবই কষ্ট পায়। মায়ের সাথে ওর ঝগড়াও লেগে যায়। ম্যানেজার কোনোভাবে ওর ফোনটা ওকে নিয়ে দেয়। জিনহান যখন জানতে পারে শিয়া আগামীকাল ওর অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করবে, তাই পরদিন জিনহান শিয়ার কাছে চলে আসে। ওরা দুজন এক জায়গায় যায়। একটু পর ইও এখানে চলে আসে। শিয়া এই প্রথমবার ওর অসুখের ব্যাপারে জানতে পারে। ওর খুবই খারাপ লাগে। দুজন দেখা করে খুব খুশিও হয়। যখন জিনহানকে দেখে ও তো আরও খুশি হয়ে যায়। একে একে ওদের বাকি বন্ধুরাও চলে আসে। এর বাবা কে কিছু সময়ের জন্য ওদের কাছে ছেড়ে যায়। সবাই একসাথে খাবার খায়, গেম খেলে,
আর অনেক মজা করে। ওদের ধন্যবাদ বলে আজকের দিনটা এতটা স্পেশাল করার জন্য। রাতের বেলা শিয়া জিনহানকে এগিয়ে দিতে আসে। জিনহান বলে, তুমি বাড়ি যাও, সমস্যা নেই। ওর মা আগে থেকেই এখানে বসেছিল, উনি তো অনেক রেগেছিল। জিনহান ওনাকে বলে দেয়, ওরা আমার ভালো বন্ধু, ওদের নিয়ে বাজে কথা বলবে না। ও আরও বলে, ও নিজের ঘর স্কুল কিছুই চেঞ্জ করতে চায় না। এতদিন মায়ের কথা শুনে এসেছে, এখন নিজের মনের কথা শুনতে চায়। মা তো রেগে চলে যায়। শিয়াও এসব কথা শুনতে পায়। পরদিন শিয়া জিনহানের মায়ের সাথে কথা বলতে আসে ও জিনহানের স্পেস মডেলটাও নিয়ে আসে, যেন উনি জিনহানের পছন্দের ব্যাপারেও একটু গুরুত্ব দেয়। মা সবসময় ভয়ে থাকে যদি আবারও জিনহানের কিছু হয়ে যায়, এজন্যই উনি জিনহানকে সব কিছু থেকে দূরে রাখে। উনি চলে যেতে নিলে ভুল করে ধাক্কা লেগে মডেলটা ভেঙে যায়। জিনহান এটা দেখে আর চুপচাপ সেগুলো তুলে রুমে চলে যায়। স্কুলে জিনহান না আসাতে শ্যাংজিরও বোরিং লাগছিল। এই সময় ও এক নোটিশ দেখে, স্পোর্টস ছাত্রছাত্রীদের এক কম্পিটিশন আসতে চলেছে। যারা জিততে পারবে তাদের ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্সও বেড়ে যাবে। এই দেখে ও সোজা শিয়ার জন্য একটি ফর্ম নিয়ে যায়। শিয়াও ক্যারাটে কম্পিটিশনে যেতে রাজি হয়। শ্যাংজি ওকে সাপোর্ট করে, তুমি অবশ্যই পারবে। স্কুল শেষে ও জিনহানের কাছে যায়, ওকে হোমওয়ার্কও দেয়, কারণ ওদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসতে বেশি দিন সময় নেই। জিনহানের মা আজ ওদের দেখেও কিছু বলে না। ওরা দুজন বাহিরে হাঁটতে আসে। আজ জিনহান ওকে বলে, আমার বয়স যখন 10 ছিল তখন মা আমার জন্য স্পেস বিষয়ে একটি ম্যাগাজিন এনেছিল। সেটা পড়েই আমি ডিসাইড করেছিলাম অ্যাস্ট্রোনট হব, কিন্তু অসুখের কারণে সেই স্বপ্নটা ছাড়তে হয়েছে। শিয়া বাড়ি যাওয়ার সময় জিনহানের মা ওর সাথে কথা বলতে চায়। উনি এত বছর কাজে এতটাই ব্যস্ত ছিল যে জিনহানের থেকে অনেকটাই দূরে সরে গেছে, যেটা নিয়ে ওনার এখন খারাপ লাগে। উনি জিনহানের ব্যাপারে জানতে চায়। শিয়া ওনাকে বলে, জিনহানের সাথে বন্ধুত্ব করাটা এতটাও সহজ ছিল না, ওকে কতটা কষ্ট করতে হয়েছে। ও আরও বলে, জিনহান আপনাকেও অনেক ভালোবাসে, আপনার দেয়া ম্যাগাজিন থেকেই ও স্পেসের ব্যাপারে ইন্টারেস্ট পেয়েছিল। এসব শুনে উনি ইমোশনাল হয়ে যায়। উনি ওর কাছে মাফ চায় ওর সাথে এতদিন খারাপ আচরণ করার জন্য। পরদিন মা ওর জন্য ওর পছন্দের খাবার বানিয়ে আনে আর বলে, তোমাকে তোমার স্কুল ঘর কিছুই চেঞ্জ করতে হবে না, এখন থেকে তুমি তোমার ইচ্ছে মতো সব কিছু করতে পারো। সাথে এক মুভির স্ক্রিপ্ট দিয়ে বলে, কিছুদিন পর এর অডিশন আসতে চলেছে, স্ক্রিপ্টটা পড়ে দেখো। ও তো স্ক্রিপ্ট না দেখেই কাজ করতে নিষেধ করে দেয়। শিয়া যখন এসে এটা দেখে, ও কিছু লাইন পড়ে জিনহানকে শোনায়, যেটা শুনে জিনহান বুঝতে পারে ওর এবারের কাজটি স্পেস সম্পর্কে। এটা দেখে জিনহান মাকে বলে ও এই কাজ করবে আর মাকে ধন্যবাদও বলে। মা খুশি হয়। জিনহানের সকল সমস্যার সমাধান হয়ে গেছে, এতে শিয়া অনেক খুশি। কিছুদিন পর শিয়া জিনহানের ফিরে আসার জন্য সারপ্রাইজ রেডি করছিল। হঠাৎ করেই ও পড়ে যাচ্ছিল, তখনই জিনহান এসে ওকে ধরে ফেলে। দুজন তো এক নজরে দুজনকে দেখছিল, দেন দূরে সরে যায়। শিয়া হাঁ করে ওকে দেখছিল। শ্যাংজি খাবার নিয়ে চলে আসে, একসাথে ওরা ভালো সময় কাটায়। শ্যাংজির বাবা ওকে কল করে বাড়িতে ডাকে। ওর অ্যাক্সিডেন্টের পর বাবা মায়ের সাথে ওর সম্পর্ক ভালো হয়ে গেছে। ভার্সিটি ভর্তি পরীক্ষা আসতে চলেছে, তাই বাবা ওর জন্য নতুন টিউটর রেখেছে। ও স্যারকে বলে, আমি পড়াশোনায় খুবই খারাপ। উনি জিজ্ঞেস করে ও কোন ইউনিভার্সিটিতে যেতে চায়। শ্যাংজি তো চায় শিয়া যেই শহরে যাবে ও সেখানেই যাবে, আর শিয়া যাবে সেখানে যেখানে জিনহান যাবে, মানে ওকে ভালো মতো পড়তে হবে। এসব শুনে স্যার বুঝে ফেলে ওকে কিভাবে পড়াতে হবে। শিয়া যখন জানতে পারে জিনহান কোন ইউনিভার্সিটিতে যাবে, ও চিন্তায় পড়ে যায়, কারণ একে তো ও সেখানে ভর্তি হতে পারবে না, দ্বিতীয়ত ও তো স্পোর্টস ইউনিভার্সিটিতে যেতে চায়। জিনহান বলে, তাতে সমস্যা কি, আমরা চাইলে একই শহরে ভর্তি হতে পারবো। এটা শুনে শিয়া খুশি হয়। শিয়া ওকে একটি 3D লাইট উপহার দিয়েছে। জিনহানের এটা অনেক পছন্দ হয়। পরদিন জিনহান সুস্থ হওয়ার পর প্রথম স্কুলে আসে। সবাই ওকেও সুন্দর করে ওয়েলকাম করে। শিয়া ম্যামের কাছে ওর ফর্ম জমা দেয়, ও ক্যারাটেতে পার্টিসিপেট করবে। এরপর থেকে ওর ট্রেনিং শুরু হয়। বাকি সবাইও পড়াশোনায় মনোযোগ দেয় ভর্তি পরীক্ষার জন্য।
ওদিকে এই বাদর পড়তে না চাইলে সারোকে বোঝায় ও যদি না পড়ে জিনহান আর শিয়ার থেকে পিছিয়ে যাবে, ওদের মতো একই শহরের ইউনিভার্সিটিতে যেতে পারবে না। এসব শুনে ও এবার পড়াশোনায় মনোযোগ দেয়। আগামীকাল শিয়ার কম্পিটিশন আর জিনহানের নতুন মুভির অডিশন ছিল। শিয়া জিনহানের দরজায় উপহার রেখে যায়। জিনহানও কাজ থেকে ফিরে শিয়ার জন্য উপহার রেখে যায়। পরদিন কম্পিটিশনে যাওয়ার সময় শিয়া জিনহানের উপহারটা পায়, যেখানে জিনহান ওকে বেস্ট অফ লাক বলেছে। শিয়া তো অনেক খুশি। জিনহানও শিয়ার উপহার পেয়ে খুশি ছিল। এখানে শ্যাংজি আর বাকি সবাই মিলে কম্পিটিশনের জন্য ওকে বেস্ট অফ লাক জানাতে আসে। কয়েক ঘন্টা পর দেখানো হয় জিনহান ওই মুভির অডিশনে টিকে গেছে। শিয়াও ওর কম্পিটিশনে জিতে গেছে। দুজন প্রথম দুজনকে খবরটা জানাতে আসে। ওরা খুবই খুশি। এভাবেই কয়েকদিন পার হয়। শিয়া এখনও চিপস কিনে কিনে জিনহানের ফটো কার্ড কালেক্ট করে জিনহানের কার্ডবোর্ড পাওয়ার জন্য। এবার জিনহান ওর ওই বোর্ডে অটোগ্রাফ দেয়। শিয়া তো অনেক খুশি। শ্যাংজি এখনও ওকে লিটল কিংকং বলে ডাকে। আর লীলা আর শ্যাংজির ঝগড়া লেগেই থাকে। কাহিনী সোজা 1 বছর পরে যায়। স্কুলে নতুন ব্যাচ এসেছে। ওরা শিয়াদের ব্যাচের ব্যাপারে কথা বলছিল। দোদো আর জিনহান চায়নার সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে গিয়েছে। শিয়া ওর পছন্দের স্পোর্টস ইউনিভার্সিটিতে গিয়েছে। লীলা গিয়েছে ফিল্ম একাডেমিতে। তবে শ্যাংজির ব্যাপারে কেউ কিছু জানে না। তখনই স্কুলে এন্ট্রি হয় ওদের গ্যাংয়ের। একদম সেলিব্রিটির মতো ওরা এন্ট্রি মারে। আমরা জানতে পারি শ্যাংজির বাবা ওকে বাস্কেটবল টিম কিনে দিয়েছে। ওর এখন নিজস্ব টিম আছে। এই সময় ওরা জলদি কোথাও যেতে থাকে। ওদিকে কোচ মিস চ্যানকে বিয়ের জন্য প্রপোজ করে। উনিও রাজি হয়ে যায়। তখনই প্রিন্সিপাল এসে চিল্লাতে থাকে, আমার অনুমতি নিয়েছ? হ্যাঁ। আমরা জানতে পারি প্রিন্সিপাল আসলে মিস চ্যানের বাবা হয়। তখনই ওদের গ্যাং এসে প্রিন্সিপালকে থামায়। কোচ আর ম্যাম বিয়ে করতে চলে যায়। শেষে সব বন্ধুরা সমুদ্র কিনারায় আসে। ওরা সবাই আলাদা ইউনিভার্সিটিতে পড়লেও একই শহরে পড়েছে। জিনহান বলে 10 বছর পর আমরা কে কী হব, কোথায় থাকব। শিয়া বলে সেটা তো জানি না, তবে আমি চাই আমাদের বন্ধুত্বটা যেন সারা জীবন সুন্দর করে টিকে থাকুক। এই গল্পে তেমন লাভ স্টোরি না দেখালেও স্কুল জীবনের সুন্দর এক বন্ধুত্বকে দেখানো হয়েছে। হয়তো ভবিষ্যতে জিনহান আর শিয়া প্রেম করবে। আমি চাই শ্যাংজি আর লীলারও মিল হোক। যাই হোক, এর সাথে এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায়।